জি স্যার। স্যার এটা কি রেকর্ড হচ্ছে? রেকর্ডিং লেখা আসতেছে। জান্নাত, জি স্যার। হ্যালো জান্নাত, শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যালো, স্যার এটা কি রেকর্ড? হ্যালো স্যার। স্যার শোনা যাচ্ছে না ঠিক মতো। স্যার আপনার কথার আওয়াজ আসতেছে না। হ্যালো জান্নাত, জি স্যার, এখন শুনতে পাচ্ছি। এর শুনতে আগে পাচ্ছ? আসতেছিল না আওয়াজ। জি স্যার। তোমার এই আমার মিটিং আইডিটা তোমার কি জানা আছে? জি স্যার, আমার এখানে সেভ করা তো। আইডিটা বলতে পারবা? জি স্যার, আইডি নাম্বার বলতে হবে? নাম্বারটা বলো শুধু। আচ্ছা স্যার, বলি 1 মিনিট। স্যার বলতেছি 59। প্রায় থাকার ঠিক আছে, হয়েছে। আচ্ছা স্যার, এটা রেকর্ডিং লেখা উঠতেছে। হুম, কাজটা রেকর্ডিং লেখা উঠতেছে। হ্যাঁ, ওই যে ক্লাসগুলো তো অটো রেকর্ড হয়ে যায় তো কম্পিউটারে, ওই জন্য রেকর্ডিং ও লেখা। আচ্ছা। জান্নাত, আমার শুনতে পাচ্ছ? জি স্যার, হ্যালো, শুনতে পাচ্ছি। আচ্ছা তুমি 1 মিনিট লাইনে থাকো, আমি একটু আমার মেয়েকে একটা ওষুধ খাওয়াই দিচ্ছি, হ্যাঁ? আচ্ছা স্যার।
জান্নাত? জি স্যার। হ্যাঁ, ঠিক আছে। খেয়াল করো যে আমরা কারবারের জন্য যে লাভ লোকসান বন্টন হিসাবটা করব, সেটা হচ্ছে, এটা তো ক্লাসে তোমাকে দেখিয়েছিলাম, তারপর আবার দেখো। শখটা এরকম হবে যে খাতাটাকে লম্বা করে নিবা, নিয়ে এইভাবে ঘরটা আঁকবা। সাধারণত কারবারে যারা অংশীদার হয়, তারা অংশীদারি কারবারে যে মূলধন বিনিয়োগ করে থাকে, মূলধন, সেই মূলধনের উপর কারবার থেকে সুদ পেয়ে থাকে। মূলধনের উপর কারবার থেকে সুদ পেয়ে থাকে। সুদটা কারা পেয়ে থাকে? অংশীদাররা পেয়ে থাকে। অংশীদাররা পেয়ে থাকে। তো যেহেতু অংশীদাররা পেয়ে থাকে, সেহেতু এটা অংশীদারদের জন্য হয় আয়। অংশীদারদের জন্য কি হয়? অংশীদারদের জন্য আয় আয় হয়। হয়। আর অংশীদারদের যেহেতু আয় হয়, আর অংশীদারদের আয় ব্যয়গুলো আমরা কোথায় লিখবো? অংশীদারদের মূলধন হিসেবে লিখবো। কোথায় লিখবো? জি স্যার। অংশীদারদের মূলধন হিসেবে। অংশীদারদের মূলধন হিসেবে লিখবো। এই কারণে লাভ লোকসান বন্টনে এই ব্যয়টা লেখার আগে আগে লিখে রাখতে হয় অংশীদারদের মূলধন হিসাব। কারণ এই খরচগুলা, মানে এই মূলধনের সুদটা আবার অংশীদারদের মূলধন হিসেবে যাবে। কোথায় যাবে? অংশীদারদের মূলধন হিসেবে আবার যাবে। যাবে বিধে এইখানে উপরে আগে লিখতে হয় অংশীদারদের মূলধন হিসাব। ঠিক আছে? জি স্যার। এখন মনে করো আমি এখানে ক খ গ যে নাম ব্যবহার করেছি, যে ওরা তিনজন অংশীদার, একজনের মূলধন 3 লাখ টাকা, একজনের 2 লাখ টাকা, একজনের 1 লাখ টাকা। এখন যদি চুক্তিপত্রে এরকম উল্লেখ থাকে যে অংশীদাররা তারা তাদের কারবার থেকে প্রত্যেকে 10% হারে মুনাফা পাবে। কয় পার্সেন্ট হারে মুনাফা পাবে? 10%। 10% হারে। তো যদি 10% হারে মুনাফা পায়, তখন 3 লাখ টাকার আমরা মুনাফা দেব হবে 30,000 টাকা, 2 লাখ টাকার হবে 20,000 টাকা, 1 লাখ টাকার হবে 10,000 টাকা। তো এরকম আমরা কয়ের নামে লিখবো 30,000, ক্ষয়ের নামে লিখবো 20,000, গয়ের নামে লিখবো 10,000। লিখে আমরা মোট মূলধনের সুদ এখানে লিখবো। এই মূলধনের সুদগুলো আবার আমাদের যখন কয়ের মূলধন হিসাব করব, তখন আমাদের আবার কয়ের মূলধন হিসাবে নিয়ে লিখবো কয়েরটা কয়ের করে, ক্ষয়েরটা ক্ষয়ের করে, গয়েরটাকে নিয়ে কার করে? গয়ের করে। ঘরের ঘরে স্যার এগুলি সব যোগ করবো না? আমরা এখানে যোগ করব তিনটা একসাথে। তিনটা একসাথে যোগ করে এখানে মনে করো এটা তো কারবারের জন্য করা হচ্ছে হিসাবটা। কার জন্য করা হচ্ছে? কারবারের জন্য তো করতেছি। কারবারের জন্য করা হচ্ছে, তিনটা আমরা এখানে লিখে তিনটা এখানে যোগ করব। যোগ করে আমরা এখানে মোটটা লিখব। ঠিক আছে? জি স্যার। যেহেতু পরে কয়েরটা কয়ের ঘরে যাবে, ক্ষয়েরটা ক্ষয়ের ঘরে যাবে, গয়েরটা গয়ের ঘরে চলে যাবে। ঠিক আছে? জি স্যার। ব্যাপারটা বুঝতে পেরেছো? হ্যাঁ। এখন মনে করো কোনো কারণে এই যে একটু আগে তোমার বাবার ব্যবসা নিয়ে কথা বলতেছিলাম, যে আহমেদ এন্ড সন্স এর যে ব্যবসা আছে, হ্যাঁ, আহমেদ মেনশনের। এখন তোমার বাবা চাচারা যারা তিনজনে ব্যবসা করে, এমন হতে পারে যে এখন একজন আছে যিনি সার্বক্ষণিক ব্যবসার মধ্যে দেখাশোনা করেন। তিনজনই তো সমানভাবে দেখাশোনা নাও করতে পারেন, এরকম হয় না অনেক সময়? জি স্যার। যে একজনে শুধু পুঁজি দিয়েছে, উনি ব্যবসার মধ্যে বসে না, আরেকজনের টাকাও দিচ্ছে, আবার ব্যবসার মধ্যে বসে রেগুলার বসে ব্যবসা পরিচালনা করে। তো যিনি হ্যাঁ। রেগুলার ব্যবসার মধ্যে বসবেন, তো তাকে কি এই যে বসার কারণে একটা বেতন দিতে হবে না? জি স্যার, দিয়ে দিতে হবে। বেতন দিতে হবে। তো যিনি যে বসবেন, যদি তিনজনই বসে তিনজনই বেতন পাবে, যদি একজনে বসে একজনই বেতন পাবে, যদি দুইজনে বসে দুইজনে বেতন পাবে। আর এই বেতনটা অংশীদারদের জন্য কি আয় হবে নাকি ব্যয় হবে? অংশীদারদের জন্য আয় হবে। অংশীদারের জন্য আয় হবে। আর কারবারের জন্য কি হবে? কারবারের জন্য ব্যয়। ব্যয় হবে। তো কারবারের জন্য ব্যয় হইলে এই ব্যয়টা আমরা লিখবো এখানে লাভ লোকসান বন্টনের ডেবিট দিকেই। দুইজন হইলে দুজনের নামে লিখবো ক্ষয়ের বেতন লিখা আমরা বেতন এখানে লিখবো। ঠিক আছে? স্যার এখানে ডেবিট ক্রেডিট লিখবো না? ডেবিট ক্রেডিট লিখবো আমরা উপরে, এই যে এখানে লিখবো ডেবিট ক্রেডিট, এই মানে অঙ্কটা হিসাবের উপরে লিখবো ডেবিট ক্রেডিট। কেমন? ও আচ্ছা স্যার, বুঝছি। হ্যাঁ, জি স্যার। ডেবিট ক্রেডিট লিখবো, লাভ লোকসান বন্টনের উপরে লিখবো ডেবিট, আর এদিকে লিখবো ক্রেডিট। ঠিক আছে? জি স্যার। তাহলে বেতনটা আমরা এখানে কারবারের খরচ বিধে ডেবিট দিকে লিখবো। আবার যেহেতু এটা অংশীদারের জন্য আয়, সেটা আবার অংশীদারের মূলধন হিসাবে কোন দিকে লিখবো কে বলতো? অংশীদারদের জন্য আয় হলে ক্রেডিট দিকে লিখবো।
মূলধনের ক্রেডিট দিকে লিখবো। এই মূলধনের বেতন credit। লেখা সম্পর্কে, এই বেতন লেখা সম্পর্কে আজকে তোমাকে আমি একটা জিনিস শিখাবো, সেটা তুমি খাতায় আগে লিখে নাও। খাতার জি মধ্যে স্যার। লিখো বেতন সংক্রান্ত তথ্য, লেখা কোলন দিবা। দেখো বেতন সংক্রান্ত তথ্য লেখা কোলন দিবা। জি স্যার দিয়েছি। দিয়েছো? এবার জি স্যার। রোমান সংখ্যা 1 দিয়ে লেখো, রোমান 1 জি স্যার দিয়েছি। লেখো। বেতন ডেবিট করার পর, আমি যেটা বলি এভাবে লেখো, বেতন ডেবিট করার পর জি স্যার লিখেছি। কমা হিসাবভুক্ত করার পর কমা জি স্যার লিখেছি। চার্জ করার পর, চার্জ করার পর জি স্যার এটা লিখেছি। কি লিখছো? চার্জ করার পর। পর। তাহলে প্রথম থেকে বেতন ডেবিট করার পর কমা হিসাবভুক্ত করার পর কমা চার্জ করার পর বলা থাকলে, কমা না লিখে তুমি বরং এটি অবলিক দাও। ডেবিট করার পর অবলিক, হিসাবভুক্ত করার পর অবলিক, চার্জ করার পর, মানে তিনটা যে কোনো একটা থাকতে পারে কথা। জি স্যার পাবলিক দিয়েছি। দিয়েছো? জি স্যার। চার্জ করার পর বলা থাকলে, জি স্যার এটা লিখেছি। লিখছো? বলা থাকলে লিখছো? জি স্যার। বলা থাকলে বেতন লাভ লোকসান বন্টন হিসেবে ডেবিট দিকে বসবে না। বেতন লাভ লোকসান বন্টন হিসেবে ডেবিট দিকে বসবে না। কি ডেবিট লিখছো? দিকে বসবে না। জি স্যার। বসবে না, শুধুমাত্র জি স্যার লিখেছি। শুধুমাত্র জি স্যার এটা লিখেছি। অংশীদারদের জি স্যার। অংশীদারদের মূলধন হিসাবের ক্রেডিট দিকে বসবে। অংশীদারদের মূলধন হিসাবের ক্রেডিট দিকে বসবে। জি স্যার লিখেছি। লিখছো? স্যার চার্জ করা মানে কি এটা বুঝি না। বলবো বলবো, তুমি আগে লেখো, আমি বলবো। আচ্ছা স্যার এটা রোমান লিখেছি। 2, রোমান 2 দিয়ে লেখো। আচ্ছা জি স্যার। বেতন নগদে গ্রহণ, বেতন নগদে গ্রহণ। জি স্যার লিখেছি। অবলিক জি স্যার। বেতন নগদে উত্তোলন, বেতন নগদ। জি স্যার লিখেছি। অবলিক জি স্যার। বেতন নগদে পান, স্যার এটা বুঝলাম না কি বেতন নগদে। নগদে গ্রহণ, জি স্যার এটা লিখেছি নগদে গ্রহণ আর উত্তোলন। বেতন থার্ডটা নগদে উত্তোলন, এটাও লিখেছি। অবলিক দিয়া বেতন নগদে পান। আচ্ছা স্যার লিখেছি। লিখছো? নগদে পান লিখছো? নগদে পান। জি স্যার। লেখা থাকলে, জি স্যার। লেখা থাকলে জি স্যার এটাও লিখছি। বেতন লাভ লোকসান বন্টন হিসাবে আসবে। জি স্যার লিখেছি। কিন্তু অংশীদারদের মূলধন হিসাবে আসবে না। জি স্যার লিখেছি। কি লিখছো? প্রথম থেকে বলবো স্যার? হ্যাঁ বলো। বেতন নগদে গ্রহণ, বেতন নগদে উত্তোলন, বেতন নগদে পান লেখা থাকলে বেতন লাভ লোকসান বন্টন হিসাবে আসবে, কিন্তু অংশীদারদের মূলধন হিসাবে আসবে না। আসবে না, ওকে ফাইন। 3 নম্বর অপশন দিয়ে লেখো
জি স্যার। 3 নম্বর অপশন দিয়ে লেখো বেতন ডেবিট করার পর জি স্যার বেতন লিখেছি। ডেবিট করার পর অবলিক চার্জ করার পর অবলিক হিসাবভুক্ত করার পর জি স্যার লিখেছি। এবং 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 নগদে গ্রহণ জি স্যার। অবলিক বেতন নগদে উত্তোলন জি স্যার এটাও লিখেছি। অবলিক বেতন পান জি স্যার। লেখা থাকলে লেখা থাকলে হ্যাঁ। লেখা থাকলে অংশীদারদের বেতন অংশীদারদের অংশীদারদের বেতন বেতন। জি স্যার লিখেছি। বেতন লাভ লোকসান বন্টন লাভ লোকসান বন্টন বন্টন জি স্যার। ও অংশীদারদের মূলধন হিসাব ও ও অংশীদারদের মূলধন হিসাব জি স্যার লিখেছি। কোনোটাতেই যাবে না কোনোটাতেই যাবে না জি স্যার লিখেছি। কি লিখছো একটু পড়ো তো বেতন ডেবিট করার পর চার্জ করার পর হিসাবভুক্ত করার পর এবং নগদে গ্রহণ বেতন নগদে উত্তোলন বেতন পান লেখা থাকলে অংশীদারদের বেতন লাভ লোকসান বন্টন ও অংশীদারদের মূলধন হিসাব কোনোটাতেই যাবে না। আচ্ছা ফাইন ভেরি গুড 4 নম্বর অপশন দিয়ে লেখো জি স্যার। 4 নম্বর রোমান 4 দিয়ে লেখো বেতন সম্পর্কে জি স্যার। নগদে গ্রহণ নগদে গ্রহণ জি স্যার লিখেছি। নগদে উত্তোলন জি স্যার। এবং চার্জ বেতন চার্জ করার পর জি স্যার লিখেছি। হিসাবভুক্ত করার পর জি স্যার এটাও লিখেছি। বলা না থাকলে জি স্যার। বলা না থাকলে লিখছো জি স্যার এটা লিখছি। অংশীদারদের বেতন অংশীদারদের বেতন জি স্যার এটা লিখছি। লাভ লোকসান বন্টন লাভ জি স্যার। লোকসান বন্টন ও অংশীদারদের মূলধন হিসাব উভয় হিসাব উভয় উভয় না কি লিখছো লাভ লোকসান বন্টন লিখছো জি স্যার এটা লিখছি অংশীদারদের লাভ লোকসান বন্টন ও অংশীদারদের মূলধন উভয় হিসাবেই যাবে লাভ লোকসান বন্টন ও অংশীদারদের মূলধন উভয় হিসাবেই যাবে জি স্যার লিখছি। আচ্ছা এবার তোমাকে আমি একটা একটা করে বলি প্রথমটা যেটা বলি প্রথম বলা আছে বেতন ডেবিট করার পর চার্জ করার পর হিসাবভুক্ত করার পর যদি বলা থাকে তাই না জি স্যার। আচ্ছা দেখো একটু খেয়াল করো এই যে লাভ লোকসান বন্টনের ছকটা যে আমি এখানে দিয়েছি বেতনটা কোন দিকে লিখেছি বেতনটা তো ডেবিট দিকে লেখা। ডেবিট দিকে লিখেছি আমি বলেছি এটা আবার কোথায় যাবে বলেছি ক্রেডিট দিকেও যাবে। কোন হিসাবের ক্রেডিট দিকে যাবে মূলধন হিসাবে। মূলধন হিসাবে ওকে ফাইন একটু খেয়াল করে শোনো তো যেহেতু এখানে বলা হয়েছে যদি অঙ্কের মধ্যে মানে উদ্দীপকে উল্লেখ থাকে যে বেতন ডেবিট করার পর চার্জ করার পর এই কথা দ্বারা বোঝা যায় যে বেতনটা একবার ডেবিট করা হয়েছে কি করা হয়েছে ডেবিট করা হয়েছে। তো যেহেতু বেতনটা ডেবিট করা হয়েছে বেতন ডেবিট করার পরে মুনাফা নির্ণয় করা হয়েছে তাহলে এই বেতন লাভ লোকসান বন্টনের ডেবিট দিকে আর লেখার কোনো প্রয়োজন নাই তার মানে লাভ লোকসান বন্টনের মধ্যে বেতনটা আর যাবে না কেন যাবে না
যেহেতু ডেবিট করা হয়েছে, ডেবিট আগেই করার পর করা মানে কি হয়েছে। ডেবিট করা হয়েছে। হুম। এটা বুঝছো না বুঝো না এই কথাটা? জি স্যার, এটা বুঝছি, আগেই হয়ে গেছে করা। ডেবিট করার পর চার্জ করার পর হিসাবভুক্ত করার কথা অর্থ হলো এটা একবার হিসাব করা হয়েছে। চার্জ করার কথা অর্থ হলো একবার চার্জ করা হয়েছে। তো যেহেতু একবার চার্জ করা হয়েছে, একবার হিসাব করা হয়েছে, সুতরাং এটাকে আর লাভ লোকসান বন্টনে লেখার কোনো প্রয়োজন নাই। শুধু কোথায় যাবে? মূলধনে যাবে। মূলধন শুধু হিসেবে কোথায় আসবে। যাবে? মূলধন হিসেবের ক্রেডিট দিকে। বুঝছো না বুঝো নাই? জি স্যার, এটা বুঝছি। আচ্ছা, ২ আচ্ছা এখানে তুমি আমাকে একটা কথার উত্তর দাও। দেখো তুমি বিষয়টা ধরতে পারছো কিনা? আচ্ছা বেতনটা মূলধনে যায় কেন? মূলধন বাড়ে কেন? বেতন মূলধন বাড়াবে। স্যার, এটা তো বুঝতেছি না। আচ্ছা এই কারণে যায় আমি তোমাকে বলছি। ধরে নাও, ধরো তোমার বাবার কথা আমি আবার বলি। তোমার বাবা যে আহমেদ মেনশনে যে গিয়া দোকানের মধ্যে বসে তোমার বাবার বেতন ধরা হয়েছে মনে করো মাসে ২০,০০০ টাকা। ধরে নাও। মাসে কত টাকা বেতন ধরা হইছে? 20,000 টাকা। ২০,০০০। তো উনি যদি বেতনটা মাসে, মাসে কারবার থেকে উঠায় না নিয়ে আসে, নগদে না নেয়, তাহলে উনার বেতনটা কারবারের মধ্যে থাকবে না? জি স্যার, জমা হবে। থাকলে থাকলে উনার মূলধন বাড়বে না কমবে? বাড়বে। তো এই কারণেই মূলধনের ক্রেডিট দিকে যায়। যেহেতু বেতনটা সে নগদে নেয় নাই, বেতনটা সে কারবার থেকে তুলে নিয়ে যায় নাই, উঠায় নেয় নাই। সুতরাং এটা তার বেতনের কারণে যেহেতু বেতনটা সে উঠায় নেয় নাই কারবার থেকে, সুতরাং তার মূলধন বেড়ে যাবে। এই কারণেই বেতন তার মূলধনে গিয়ে যোগ হয়। জি বুঝছো স্যার। না বুঝো নাই? জি স্যার, বুঝছি এখন। এটি দ্বিতীয় অপশনে বলা হয়েছে বেতন নগদে গ্রহণ, নগদে উত্তোলন, বেতন নগদে পান। যদি সে বেতন নগদে পাইয়েই যায়, নগদে গ্রহণই করে ফেলায়, নগদে তুলে নিয়েই যায়, তাহলে কি মূলধন আর বাড়বে? না, কমবে। তোমার বাবা যদি মাসে মাসে বেতনটা মূলধনটা নিয়ে আসে, বেতন নিয়ে আসে কারবার থেকে, তাহলে কি এই বেতন আর মূলধনের সাথে যোগ হবে? না স্যার, যোগ হবে না। এটি দ্বিতীয় অপশনে বলা হয়েছে যে বেতন নগদে গ্রহণ করলে, নগদে উত্তোলন করলে, নগদে পাইয়া থাকলে, তাহলে এই বেতন আর মূলধন হিসাবে যাবে না, শুধু লাভ লোকসান বন্টনই যাবে। বুঝছো না বুঝো নাই? জি স্যার, এটা বুঝছি। আচ্ছা, ৩ নম্বর অপশনে বলা হয়েছে যে অঙ্ক ডেবিট করার পরও বলা আছে, আবার নগদে গ্রহণ এটাও বলা আছে। তা আমরা কি জানি ডেবিট করার পরে বললে কোথায় যায় না? আর যে অংশীদারদের মূলধন হিসাবে যায় না। না, ডেবিট করার পর বললে কোথায় যায় না? প্রথম অপশনটা ও দেখো। স্যার, ডেবিট ডেবিট করার পর বললে তাহলে লাভ লোকসানে যাবে না, লাভ লোকসান বন্টন। লাভ লোকসান বন্টনে যাবে না। আর নগদে গ্রহণ করছে বলে কোথায় যায় না? নগদে গ্রহণ করলে মূলধন হিসাবে আসবে না। মূলধন হিসেবে আসবে না। কেন আসবে না বুঝছো না? কথা কারণটা বুঝছো কিনা কেন আসে না? জি স্যার, যেহেতু বুঝছি। হ্যাঁ, যেহেতু নগদে আগেরটা নিয়ে তো। গেছে, জি স্যার, জমা হবে না যেহেতু তাহলে। নগদে নিয়ে গেছে সুতরাং মূলধন বাড়বে কেন? এজন্য মূলধনে যাবে না। জি স্যার, আর আগেরটা ডেবিট তাহলে করা হয়ে গেছে, এই কারণে আসবে না। আসবে না। তো ৩ নাম্বার এটা বলা হয়েছে, ৩ নাম্বার অপশনে বলছে দুইটাই যদি লেখা থাকে অঙ্কের মধ্যে, যদি দুইটাই বলা থাকে, তাহলে দুই জায়গার কোন জায়গায় কি আসবে না। যাবে না? দুই জায়গার কোন জায়গায় কি? আসবে না। কথা বুঝছো না বুঝো নাই? স্যার, এরকম দুইটাও লেখা থাকবে। হ্যাঁ থাকতে পারে, দুইটি লেখা থাকতে পারে যে বেতন ডেবিট করা হয়েছে, আবার বলা হয়েছে যে উনি বেতন নগদে গ্রহণ করেছে। এটা বলা থাকতে পারে। আচ্ছা, তাহলে দুইটাই যদি বলা থাকে তাহলে দুই জায়গার এক জায়গায়ও কি আসবে না। জি স্যার, এখন বুঝছি। থাকবে না। আবার এরকম খেয়াল করো, ধরো তুমি আর তোমার বাবা দুজনই একটা অংশীদারি কারবারের অংশীদার। তোমার বেতন নগদে গ্রহণ করেছো, তোমার বাবার বেতন নগদে গ্রহণ করে নাই। তাহলে তুমি যে নগদে গ্রহণ করেছো তাহলে তোমারটা কোথায় যাবে? আমারটা আসবে না। আর কোথায় আমার আসবে না? আব্বু দুটার একটাতেও আসবে না। কেন? তোমারটা যদি ওনার দুই কথা বলছে নাকি? না স্যার, মূলধন হিসাবে আসবে না, লাভ লোকসানে আসবে। কিন্তু আসবে। আর তোমার বাবারটা? ব্যাপারটা মূলধন হিসাবেও আসবে, এবং আবন্টনেও কি বন্টনেও আসবে। আসবে? কথা ক্লিয়ার? বিষয় বুঝতে পেরেছো? জি স্যার, বুঝছি। ৪ নম্বর অপশনে এটাই বলা হয়েছে যদি এই সম্পর্কে কিছুই বলা না থাকে, ডেবিট করার পরও বলা নাই, নগদে গ্রহণ করছে এটাও বলা নাই, তার মানে বেতন দুই জায়গায় যাবে। জি স্যার, বুঝছি। উল্লেখ না থাকে। কিছুই উল্লেখ নাই, ডেবিট করার পর এটাও বলা নাই, নগদে গ্রহণ করছে এ কথা বলা নাই, না বললে দুই জায়গায় কি এটা যাবে। যাবে। তাহলে বেতনের বিষয়টা ক্লিয়ার হয়েছে? জি স্যার।
বুঝছি এই। এখন। অর্থাৎ বেতন যদি একবার হিসাব করা হয়ে থাকে তাহলে আমরা নতুন করে বেতন লিখবো না। আর যদি বেতন ডেবিট করা না হয়ে থাকে, হিসাব না করা হয়ে থাকে, তাহলে বেতনটাকে লিখবো। কেমন? আর যেহেতু বেতন কারবারের জন্য খরচ, এই জন্য ডেবিট দিকে লিখবো। জি স্যার। আচ্ছা, আচ্ছা। এবার আসো ক্রেডিট দিকে। এই যে নিট মুনাফার কথাটা অঙ্কে বলা থাকবে, নিট মুনাফা। যে নিট মুনাফাটা উদ্দীপকে দেওয়া থাকবে। এই নিট মুনাফাটা কোথায় পাওয়া যায়? লাভ লোকসান করলে নিট মুনাফা বের হয়। সেই নিট মুনাফাটা কারবারের নিট মুনাফা। যেহেতু কারবারের নিট মুনাফা, তো কারবারের নিট মুনাফাটা তো কোনো একজনে পাবে না। কোন একজনে সব পাবে? সব অংশীদাররা পাবে। সবাই পাবে। এজন্য সবাইকে ভাগ করে দেওয়ার জন্য, সবাইকে বন্টন করে দেওয়ার জন্য আমরা এটা এই লাভ লোকসান বন্টনের মধ্যে লিখবো। জি স্যার, বুঝছি। লাভ লোকসান বন্টনে লিখবো। এবার খেয়াল করো, যদি কোনো অংশীদার কারবার থেকে উত্তোলন করে, যদি কোনো অংশীদার কারবার থেকে টাকা উত্তোলন করে, নগদ টাকা, মনে করো একজন অংশীদার কারবার থেকে তার দরকার হয়েছে, সে 5,000 টাকা উত্তোলন করছে। এখন যদি চুক্তির মধ্যে উল্লেখ থাকে যে সে যে টাকাটা উত্তোলন করে নিয়ে গেল, সেই উত্তোলনের উপর সুদ দিতে হবে। তাহলে অংশীদার যদি উত্তোলনের উপর সুদ দেয়, তাহলে সেই সুদটা কারবারের জন্য আয় হবে না ব্যয় হবে? আচ্ছা, কারবারের জন্য আয় হবে। কারবারের জন্য আয় হবে। আর এই জন্য এটা অংশীদারদের লাভ ব্যয়। লোকসান বন্টনের ক্রেডিট দিকে যাবে। আর অংশীদারের জন্য যেহেতু এটা ব্যয় হবে, সুতরাং অংশীদারের মূলধনের পরিমাণ কি হয়ে যাবে? কমে যাবে। কমবে। মূলধনের পরিমাণ কি হয়ে যাবে? কমে যাবে। তো এইটা আবার অংশীদারদের মূলধন হিসেবে ডেবিট দিকে যাবে। মূলধন হিসেবে কোন দিকে যাবে? মূলধন হিসেবে ডেবিট ডেবিট দিকে দিকে। যাবে। আর উত্তোলনের সুদ সম্পর্কে কতগুলো টিকা আছে, এটা তোমাকে আজকে বলবো না, একদিনে বললে তোমার মাথায় লোড হয়ে যাবে, নিতে পারবা না। এটা ইনশাল্লাহ আগামী ক্লাসে আমাকে মনে করবা যে স্যার উত্তোলনের সুদ সম্পর্কে কিছু বলবেন বলছিলেন। আচ্ছা স্যার। হ্যাঁ, তাহলে জি স্যার। উত্তোলনের সুদ সম্পর্কে এরকম 4-5টা টিকা আছে, তোমাকে লিখে দিব, টিকাটি মনে রাখতে হবে। কেমন? তাহলে মুখস্থ করতে হবে। না, বুঝে দিব, বুঝলে মুখস্থ এমনি হয়ে যাবে। যেমন বেতনের ব্যাপারে বলেছি, তোমাকে মুখস্থ করতে হবে নাকি বুঝতে পেরেছো? আচ্ছা, এটা বুঝছি। এরকম উত্তোলনের সুদের ব্যাপারেও বলবো, তখন তুমি বুঝতে হবে তোমাকে। অ্যাকাউন্টিং কখনই কিছু মুখস্থ করবা না। আমার মুখস্থ বিদ্যা অনেক খারাপ, ভালো না। না, অ্যাকাউন্টিং মুখস্থ করবা না, অ্যাকাউন্টিং মুখস্থ করার জিনিস নয়। অ্যাকাউন্টিং হচ্ছে বুঝার জিনিস, বুঝতে হবে। জি স্যার। হ্যাঁ, যেমন তুমি যদি মুখস্থ করো উত্তোলনের সুদ ক্রেডিট, উত্তোলনের সুদ ক্রেডিট, উত্তোলনের সুদ ক্রেডিট, তাহলে ক্রেডিট পড়তে 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 তুমি পরীক্ষার সময় হঠাৎ পেলে একবার ডেবিটে। জি স্যার, উল্টা পাল্টা হবে। তোমাকে তোমাকে এটা বুঝতে হবে, উত্তোলনের সুদ কেন ক্রেডিট, এটা বুঝতে হবে। এটা যদি বুঝে যাও, তাহলে তোমার কখনোই আর উত্তোলনের সুদ ডেবিট দিকে লিখবে না, তোমার ভুল হবে না। তুমি যদি বুঝতে পারো, তাহলে বুঝবা কি বুঝবে এখানে? বুঝবা উত্তোলনটা করছে কি? উত্তোলন করছে অংশীদার। অংশীদার। তাহলে সুদটা দিবে কি? কারবার দিবে না অংশীদার দিবে? অংশীদার দিবে। তাহলে অংশীদার দিবে, তো অংশীদার দিলে কারবারের জন্য আয় না ব্যয়? কারবারের জন্য আয়। আয় হইলে কোথায় লিখবো? আয় হলে ক্রেডিট দিকে লিখবো। তাহলে মুখস্থ করার দরকার আছে? না স্যার, বুঝছি। মুখস্থ করতে হবে, বুঝতে হবে যে এটা কেন ক্রেডিট, এই জন্য ক্রেডিট, এটা কারবারের জন্য আয়। আর আয় হলে ক্রেডিট দিকে হয়, এই জন্য উত্তোলনের সুদ ক্রেডিট দিকে হবে। জি ঠিক স্যার। আছে? জি স্যার। আচ্ছা, ফাইন। এবার আসো, কোন অংশীদার যদি কারবার থেকে পণ্য উত্তোলন করে, আচ্ছা এটা যদি অংশীদার পণ্য উত্তোলন না করে এই পণ্যটা যদি মানুষের কাছে বিক্রি করতাম, তাহলে কারবারের জন্য আয় হইতো না ব্যয় হইতো? কারবারের জন্য আয় হতো। আয় হইতো। এই কারণে যদি কোনো অংশীদার যদি টাকাটা মানুষের কাছে বিক্রি না করে নিজে নিয়ে যায়, তাহলে এটা কারবারের বিক্রি হিসেবে বিবেচনা করা হয়। সুতরাং এটা কারবারের জন্য আয়। আর এই কারণে কোনো অংশীদার পণ্য উত্তোলন করলে সেই পণ্য উত্তোলন ক্রেডিট দিকে লিখতে হয়। এটা কারবারের একটা আয়। এটা কারবারের একটা কি? কারবারের আয়। এই কারণে এটা কিন্তু ক্রেডিট স্যার, দিকে লিখতে এটাতে হয়। কারবারের কি লাভ হয়? কারবারের তো টাকা যাচ্ছে। কারবারের টাকা যাচ্ছে মানে, কারবারের টাকা কেন যাবে? এটা তো পণ্য নিচ্ছে, টাকা তো নিচ্ছে না। কি নিচ্ছে? আচ্ছা, পণ্য নিছে। জি স্যার, স্যার এখন বুঝছি। বুঝছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, পণ্য নিলে মনে করো যদি পণ্যটা তোমাদের দোকানে, মনে করো তোমার বাবার কাপড়ের দোকান, সে যদি আমার কাছে বিক্রি করতো পণ্যটা, তাহলে তো কারবারের আয় হইতো না বিক্রয়টা? জি স্যার, আয় হতো তো। মানে সেটা আমার কাছে বিক্রি করে তোমার বাবা তোমার জন্য নিয়ে গেছে, তোমার আমি আমি কিনতাম আমার মেয়ের জন্য, তোমার বাবা নিয়ে গেছে তোমার জন্য। তো এটা তোমার বাবার জন্য উত্তোলন হয়েছে, কিন্তু কারবারের জন্য এটা কি হইলো? আয় হইলো না? হ্যাঁ, কারবারের জন্য আয়। কারণ কারবার তো বিক্রি না করে একজন অংশীদারের কাছে দিয়েছে, বিক্রি করেছে। সুতরাং এটা কারবারের জন্য আয়, অথবা এটা ক্রেডিট দিকে লিখতে হয়। এই জন্য পণ্য উত্তোলন ক্রেডিট দিকে লিখবো।
কেমন? জি স্যার। তো যেহেতু অংশীদার নিয়ে গেছে, অংশীদার তো টাকা দেয় নাই, তো টাকা না দিলে অংশীদারের মূলধন থেকে কমাই দিব, এজন্য এটা মূলধনের ডেবিট দিকে লিখতে হয়, কারণ অংশীদারের মূলধন থেকে এটা কি করব, কমাই দিব। সময় দিতে হবে, হ্যাঁ। কথা বুঝতে পেরেছো? জি স্যার, এটা তাহলে মূলধনের ডেবিট দিকে লিখবো। মূলধনের ডেবিট দিকে লিখবো, মূলধনের কি লিখবো, ডেবিট ডেবিট দিকে দিকে। লিখবো। কিন্তু স্যার এই যে তাহলে বলেন, এখানেও কি ডেবিট ক্রেডিট লেখাটা লিখতে হবে অংশীদারদের মূলধন হিসেবে? এই যে এখানে ক্রেডিট দিকে ক্রেডিট লিখবো, এখানে ক্রেডিট লিখবো উপরে, ও আচ্ছা স্যার। ডেবিট ক্রেডিট আমরা তাহলে স্যার উপরে এটা লিখবো নিখিল। তাহলে স্যার এটা ডেবিট দিয়ে কেমনে হয়? এটা তো ক্রেডিট দিকেই যাচ্ছে। আমাদের এটা তো লাভ লোকসান বন্টন হিসাব, এটা কারবারের হিসাব, আয়, কারবারের আয় না, এই জন্য কারবারের ক্রেডিট। ও আচ্ছা স্যার, জি স্যার বুঝছি। আর অংশীদারের জন্য শুধু এটা কি? আলাদা হলে ডেবিট হতো, হ্যাঁ। হ্যাঁ, অংশীদারের মূলধন হিসাবে ডেবিট দিকে হবে, মূলধন হিসাবে কি হবে, মূলধন হিসাবে ডেবিট দিকে। ডেবিট দিকে হবে। ঠিক আছে? জি স্যার। এবার আসো, তারপরে যদি কোনো অংশীদার, একটু আগে তুমি যে কথা প্রশ্ন করেছিলে যে ঋণের শোধ, যদি এই ঋণটা কোনো অংশীদার দেয়, যদি কোনো অংশীদার দেয়, তাহলে সেই অংশীদারের জন্য এটা হবে আয়, আর কারবারের জন্য এটা হবে কি, কারবারের জন্য ব্যয়। ব্যয়। এই জন্য ডেবিট দিকে লিখতে হয়। এটা যদি কোনো একজনে দেয়, তাহলে আমরা লিখবো একজনের নামে লিখবো, কয়ের নাম দিয়ে শুধু কয়ের নামে লিখবো, খ দিলে শুধু খয়ের নামে লিখবো, আর দুজন দিলে আমরা অংশীদার শব্দটা ব্যবহার করবো, অংশীদারদের ঋণ হিসাব লিখবো। আচ্ছা। ঋণের শোধ গিয়ে ঋণের সাথে আবার যোগ হয়, এই জন্য এখানে মূলধন না লিখে লিখতে হবে অংশীদারদের ঋণ হিসাব। কি লিখতে হয়? জি স্যার, অংশীদারদের ঋণ হিসাব, আর একজন থাকলে ঋণ, অংশীদারের ঋণ হিসাব। অংশীদার বলবো না, তখন বলবো কয়ের ঋণ হিসাব। যেমন মনে করো ক দিল, বা তুমি জান্নাত দিলে বলো জান্নাতের ঋণ হিসাব, ও ক আচ্ছা, দিছে নাম। কয়ের ঋণ হিসাব। জি স্যার বুঝছি, কেমন? নাম আর দিলে, হ্যাঁ। একাধিক লোক দিলে একাধিক লেবো অংশীদারদের ঋণ হিসাব। তো যেহেতু ঋণের সুতরাং মূলধনে যায় না, এই জন্য এখানে আর মূলধন লিখবো না, এটা ঋণের সাথে গিয়ে যোগ হয়, এই জন্য ঋণ হিসাব লিখবো। কি হিসাব লিখবো? ঋণ হিসাব। কথা বুঝছো না বোঝো নাই? জি স্যার বুঝছি, ঋণের সাথে যোগ হয় দেখে ঋণ হিসাব। ঋণ হিসাব লিখবো। ঠিক আছে? জি স্যার। আর যদি কারবারের কোনো খরচ থাকে বা খরচ বকেয়া থাকে, তাহলে আমরা খরচগুলা, বকেয়া খরচ এটা কোনো অংশীদারের জন্য না, খরচ বকেয়া লিখবো। কোনো ধরো ভাড়া বকেয়া, বেতন বকেয়া থাকলে এগুলো আমরা এখানে লিখে দিব। এগুলো লেখার পরে এবার যত আয় আর ব্যয় আছে, সকল আয়গুলো আমরা যোগ করবো। যেমন একটা নিট মুনাফা একটা আয়, উত্তোলনের সুদ একটা আয়, পণ্য উত্তোলনের একটা আয়, এই আয়গুলো আমরা যোগ করব। যোগ করে এই যোগফলটা আমরা এখানে নিচে নামাবো, সমস্ত আয়ের যোগফলটা নিচে নামাবো। জি স্যার, সব বুঝতে যোগ পেরেছো? করবো। জি স্যার, সমস্ত ডেবিট আয়গুলো ক্রেডিট যোগ করবো মিলিয়ে। আগে। ও না হ্যাঁ, ডেবিট ক্রেডিট ক্রেডিট না, শুধু দিকেরটা আগে। হ্যাঁ, ক্রেডিট ক্রেডিট। দিকেরটা আয়গুলো যোগ করব। কি যোগ করব? আয় শুধু যোগ করবো। এই আয়ের যোগফলটা, এই আয়ের যোগফলটা না আমরা আবার ডেবিট দিকে এই বরাবর এই ঘরে লিখবো, ডেবিট ঘরে লিখবো। আচ্ছা স্যার, মানে দুইটা একই লেখা লিখবো। একই লেখা লিখবো, সেম। আচ্ছা স্যার। আমি সেম কেন লিখবো এই জন্য তোমাকে একটু আমি বুঝাই বলতেছি। আগে যোগফলটা লিখলাম, এটা বুঝছো? জি স্যার, এটা বুঝছি, ক্রেডিট দিকের আচ্ছা, যোগফল। ক্রেডিট দিকের যোগফল। তা আমার নিট মুনাফা যে আমি যে তিনজনকে ভাগ করে দেব, আমার কাছে কয় টাকা আছে কেমনে বুঝবা তুমি? বিয়োগ করতে হবে তাহলে। কি বিয়োগ করবা? আয় আর ব্যয় বিয়োগ করবো। হ্যাঁ, এই আয়ের যোগফল থেকে উপরে সকল ব্যয়গুলা বিয়োগ করবা। এবার উপরে যে ব্যয়গুলো আছে সবগুলা ব্যয় তুমি বিয়োগ করবা। জি স্যার বুঝছি। ব্যয় কি কি আছে? মূলধনের সুদ আছে, বেতন আছে, তারপরে ঋণের সুদ আছে, খরচ আছে, এগুলো আমরা কি করে দিব? বিয়োগ করে দিব। বিয়োগ করবো। বিয়োগ করলে আমার কয় টাকা মুনাফা রইলো, আমার তখন এইটা বের হবে। এটার নাম হচ্ছে তোমার এই, এটা হচ্ছে এই টাকাটা, এইটা, এটা আমার বের হবে এইটা। জি স্যার। বুঝছো? জি স্যার, হ্যাঁ। তাহলে আমার আয়ের যোগফল থেকে উপরের ব্যয়গুলা মাইনাস করলে আমার এই টাকাটা বের হবে, এটার নাম হচ্ছে বন্টনযোগ্য মুনাফা। এটার নাম কি? বন্টনযোগ্য মুনাফা। স্যার এই ছকের মধ্যে লিখতে মুনাফাটাই, হবে না? হ্যাঁ ছকের মধ্যে হ্যাঁ লেখাটা লিখতে হবে। লিখবো না? এই যে এখানে এই টাকাটা লিখবো, এই যে মুনাফাটা এখানে লিখবো, এই যে লিখলাম মুনাফার অংশ, দেখছো? ও আচ্ছা, জি স্যার। মুনাফার অংশ হ্যাঁ। লিখলাম, ঠিক আছে? হ্যাঁ। এই মুনাফাটা কয়জনে পাবে?
তিনজন, এখানে তো তিনজন। তিনজন, এই যে লিখবো অংশীদারদের মূলধন হিসাব, এটা আমার মূলধনে যাবে না, মুনাফাটা মূলধনে যাবে তো, জি স্যার। এই জন্য লিখবো অংশীদারদের মূলধন হিসাবে এখানে লিখবো। লেখা এই মুনাফার অংশ বইলা কয়েকটা কয়রে ভাগ করে দিব, কয়েকটা খয়রে ভাগ করে দিব, গয়েরটা গয়রে ভাগ করে দিব, এইভাবে আমরা মুনাফাটা ভাগ করে দিব। জি স্যার, বুঝছি। বলো লাভ লোকসান বন্টনটা কেমনে করবো, বুঝছো না বোঝো নেই? জি স্যার, এখন বুঝছি। বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, যদি বুঝে থাকো ভেরি গুড। দেখো এবার আমি আসো একটু মূলধনটা তোমাকে আমি দেখাই। এবার আসো অংশীদারদের মূলধন হিসাব। এখানে আমরা তারিখ লিখবো, তারিখে করে তারিখ, দেখো কয়ের নামে একটা ঘর, খয়ের নামে একটা ঘর, গয়ের নামে একটা ঘর, কয়ের নামে, খয়ের নামে, গয়ের নামে ঘর হবে। এটা খতিয়ান, এটা মূলধনের খতিয়ান। এটা কি? মূলধনের খতিয়ান। স্যার এখানেও ডেবিট ক্রেডিট লিখবো উপরে? এখানে উপরে এখানে লিখবো ডেবিট, এখানে লিখবো ক্রেডিট, এখানে লিখবো ক্রেডিট। হ্যাঁ, জি স্যার। ডেবিট ক্রেডিট লেখার পরে এবার প্রথমে লিখবে তুমি মূলধন, যেই টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করলো এটা লিখবো ব্যালেন্স বিডি, ক্রেডিট দিয়ে লিখবো ব্যালেন্স বিডি, কয়েকটা কয়ের ঘরে, কয়েকটা খয়ের ঘরে, গয়েরটা গয়ের ঘরে। যদি কোনো অংশীদার অতিরিক্ত মূলধন নিয়ে আসে তাহলে অতিরিক্ত মূলধন আমরা এখানে লিখবো, যে আনে তার ঘরে লিখবো, তিনজন আনলে তিনজনের ঘরে লিখবো, একজন আনলে একজনের ঘরে লিখবো। ঠিক আছে? জি স্যার, যারটা হবে এবার তার তাদের ঘরে। যে এবার তাদের যে আয়গুলো আছে, যেমন লাভ লোকসান বন্টতে যে লাভ লোকসান বন্টতে যে আয়গুলো আসবে, যেমন মূলধনের সুদ একটা আয়, বেতন একটা আয়, মুনাফা একটা আয়, যে যা পাবে তার ঘরে লিখবো, যার যার ঘরে লিখবো। ঠিক আছে? জি স্যার। লিখলাম। এবার ক্রেডিট দিকে লেখা হইলে এবার ডেবিট দিকে লিখবো, তারা যদি টাকা উত্তোলন করেছে আগে লিখবো উত্তোলন, উত্তোলন কয়েকটা কয়ের ঘরে, কয়েকটা খয়ের ঘরে, গয়েরটা গয়ের ঘরে লিখলাম। এবার জি স্যার। উত্তোলন, লাভ লোকসান বন্ধ থেকে আসলো উত্তোলনের শোধ আর পণ্য উত্তোলন, উত্তোলনের শোধ আর পণ্য উত্তোলন, যারটা তার ঘরে লিখলাম। ঠিক আছে? হ্যাঁ। লিখার পরে এবার আমরা কি করব, এই সবগুলো, এই সব জিনিসগুলো আমরা এবার প্রত্যেকটা কয়েকটা আগে যোগ করবো, কয়েকটা যোগ করে আগের মতো ক্রেডিট দিক যোগ করব, এই যোগ ফলে ডেবিট দিকে লিখবো। কেমন? জি স্যার। হ্যাঁ। এখান থেকে উপরের গুলা মাইনাস করব, উপরের গুলা মাইনাস করব, কয়ের উপরের গুলা মাইনাস করব, জি স্যার, একটু একটু নগদান বইয়ের মতো। নগদান বইয়ের মতো মাইনাস করলে এই টাকাটা বের হবে, ব্যালেন্স সিডি বের হবে। এটা নাম বলে ব্যালেন্স সিডি, মানে সমাপনী মূলধন। এটার নাম কি? সমাপনী মূলধন, ব্যালেন্স সিডি। সেম ভাবে ক্ষয়টা বের করব, আবার গয়টা বের করব, বের করে এই সিডি কে আমরা আবার লিখবো ব্যালেন্স বিডি, এখানে পরের 1 তারিখ দিয়া লিখবো ব্যালেন্স বিডি, স্যার মানে যে উপরের টাকাটা নিচে আবার লিখে দিব। নিচে আবার লিখে দেবো। যেমন এটা ছিল 2020 সাল, 2020 সাল, আর এখানে 2021 সাল 21 সাল। দিয়া জানুয়ারির 1 তারিখ দিয়া ব্যালেন্স বিডি লিখে দেবো। এটা আমার মূলধন পরিবর্তনশীল মূলধন হয়ে গেল। মূলধন ছিল স্যার প্রাক এখানে ব্যালেন্স যদি বিডি। বলো। স্যার এখানে যদি ভুলে মানে সালটা লিখতে ভুলে যাই তাহলে তো কেটে দিবে না? অনেক কেটে সময় দিবে ভুলে না, যায়। কেটে দিবে না, কেটে দিবে না, তবে লেখা উত্তম, লেখলে ভালো হয়। হ্যাঁ, স্পেসিফিক হয়, একদম ক্লিয়ার হয়। জি স্যার। বুঝছো? জি স্যার, বুঝছি। কিন্তু কেটে দিবে না। হ্যাঁ। সবগুলো তুমি আঁকতে পারবে না, মূলধনের ছক এবং বন্টনের ছক। জি স্যার, এটি পারবো আঁকতে। হ্যাঁ, তোমাকে কি আমি এই ভিডিওটা কি তোমাকে দিয়ে দেবো মেসেঞ্জারে, তোমার মেসেঞ্জারে, পার্সোনাল মেসেঞ্জারে? জি স্যার, দিয়ে দেন। আচ্ছা, তো তুমি সবগুলো দেখে সবগুলো আইকা তুমি আজকে শখটা শিখো, ইনশাআল্লাহ নেক্সট ক্লাস আমি তোমাকে অঙ্ক করাবো। আচ্ছা স্যার। স্যার নেক্সট ক্লাস শনিবারে করবো সন্ধ্যার পর? শনিবারে ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচা রাখে। আচ্ছা স্যার, হোমওয়ার্ক কি দিবেন? হোমওয়ার্ক তুমি এই যেগুলো আজকে আলোচনা করেছি এগুলো তুমি পড়ো, এই জিনিসগুলা সবগুলা আঁকো, আঁকে মোটামুটি শিখো, তারপরে অঙ্ক করানোর পরে তোমাকে হোমওয়ার্ক দেবো আর কি। আচ্ছা এখনই স্যার। হোমওয়ার্ক আর দিচ্ছি স্যার না। আমাদের যে নেক্সট কলেজে ক্লাসটা নেবেন তখন কি অ্যাসাইনমেন্টের ক্লাসটা নেবেন? অ্যাসাইনমেন্টের ক্লাসটা নেবো, অ্যাসাইনমেন্টটা আমি রেডি করে রাখবো, রেডি করে রেখে ওইটা তোমাদের ক্লাসে নিবো, তোমরা ওইটা পরে করে জমা দিবা। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। আর আর ওই অ্যাসাইনমেন্টটা তো শনিবারে যদি ক্লাস করি, আমি আশা করি তুমি ক্লাস ছাড়া অ্যাসাইনমেন্ট নিজে নিজে করতে পারবা ইনশাআল্লাহ। আচ্ছা স্যার, ইনশাআল্লাহ।
ইনশাল্লাহ। তাহলে ঠিক আছে, এখন তাহলে আজকে এখানে তাহলে শেষ করে দিই, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে তোমার স্যার। আজকে আপাতত যদি শিখো ধাপে ধাপে, পরে ইনশাল্লাহ যতক্ষণ লাগে করো, কিন্তু এখন প্রথম একদিনে বেশি লোড নিলে মাথায় আবার হ্যাং হয়ে যাবে। জি স্যার। অতিমাত্রা বেশি প্রেসার নেওয়া ঠিক না মাথায় একসাথে, হ্যাঁ ঠিক আছে? ঠিক আছে স্যার। তো ঠিক আছে, তাহলে ভালো থেকো, আজকে তাহলে আচ্ছা এখানে শেষ স্যার। করে দিচ্ছি। আসসালামু ওকে, আলাইকুম স্যার। ধন্যবাদ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ।